তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবেন। জানতে চাচ্ছি, এর মাধ্যমে কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে বা নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে আসাটা কি আরো স্পষ্ট হলো কিনা? এবং এসালাম সাহেবের গাড়িতে করে তিনি সংবর্ধনা নিচ্ছেন। এসালাম সাহেবের কোম্পানিতে তার ছেলে চাকরি করে। এসালামের নামে শেয়ার আপনি ট্রান্সফার না করে আপনি ব্যাংক দখল করলেন কিভাবে? এত টাকা আপনি আসবে কোথেকে? শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনার নিয়ম নীতি সব ভালো। গুরুত্বপূর্ণ আলোচনা আমি শুরু করতে চাই মাসুদ কামাল আপনাকে দিয়ে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেই বলেছেন অর্থনীতির চাপে আছে। তিনি এও বলেছেন অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলে আনাটাই জরুরি। তাই যদি হয়ে থাকে তাহলে এত বড় অঙ্কের বাজেট আসলে কেন হলো? দেখেন, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি ভালো বাজেট বুঝি না আর কি। আমি অর্থনীতির ছাত্র না, কাজেই মানে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে গেলে ভুল ভাল হয়ে যাবে, পরে এটা নিয়ে লোকজন হাসাহাসি করবে। আমি আমার মতো করে বুঝি। আমার হিসাবটা হলো যে বাজেট হলে আমি আগে যেটা করতাম, যখন সাংবাদিকতা করতাম, যখন রেগুলার রিপোর্টিং করতাম, তখন বাজেটের পরের দিন আমি পত্রিকা নিয়ে একটা জিনিস খেলে দেখতাম যে এই বাজেট হওয়ার পরে কী কী জিনিসের দাম বাড়বে আর কী কী জিনিসের দাম কমবে। তো আমার কাছে এবং আমার মতো অনেক লোকের কাছে বাজেট হলো যে মানে কী জিনিসের দাম বাড়লো, কী জিনিসের দাম কমলো, এই হলো বাজেট আমাদের কাছে। আমি যদি সেভাবে হিসাব করি তাহলে আমি বলবো যে এইবারে যে বাজেট যেটা হয়েছে সেই বাজেটটা আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আছেন তাদের জন্য একটু হলে স্বস্তি দিয়েছে। মানে যে জিনিসগুলো আমরা দেখেছি, পড়েছি, ওনারা বলেছেন, মানে আমরা তো আমাদের মতো যেখানে আমি আটকে যাই আমি মনে করি এটাই বোধহয় সমস্যা, অন্য সমস্যা কিন্তু। যেমন ঢাকা শহরে আপনি যাচ্ছেন, আপনি যদি কোনো জ্যামে পড়ে যান, আপনার কাছে কিন্তু ওই জ্যামটুকুই সমস্যা। অন্য অন্য রাস্তার কী অবস্থা এটা কিন্তু আপনি জানেন না, বুঝেন না। তো আমাদের ওই একই অবস্থা। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে বাজেটটা বিশেষ করে মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাস যারা আছে এদেরকে এক ধরনের স্বস্তির কথা শুনিয়েছে। আলটিমেটলি বাস্তবায়ন কী হবে আমি জানি না, বাস্তবায়ন করতে গেলে কী হবে এটা বলতে পারবো না, কিন্তু সাময়িক একটা স্বস্তি তারা পেয়েছে বিভিন্ন খাতে। কিন্তু এদিকে আবার একটা কথা মাঝখানে অ্যাড করি, বিরোধী দল এবার যে বাজেটটা হয়েছে সেটাকে কিন্তু বলেছে যে আসলে গরিবদের জন্য স্বস্তি আসলে এই বাজেটে হয়নি, এমনটাই বলছে জামাতের আমির। তো এই বিষয়টাকে আপনি আসলে কি জামাতের আমির কি এই কথা বলেছেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় না, ওনারা সামগ্রিকভাবে বলেছেন। আমার কাছে বিরোধী দলের যে বক্তব্যটা দেখছি তাদের মধ্যে মূল যে উদ্বেগের জায়গাটা, তাদের সব অনেক খুঁটিয়াটি অনেক কথা আছে, কিন্তু বিরোধী দলের মূল যে উদ্বেগের ব্যাপারটা সেটা হলো তারা বলতেছেন যে বাজেট তো আপনি এটা করেছেন, কে জানি একটু বলেছে এই বাজেট হলো চানাচুরের মতো, খাইতে মজা লাগে কিন্তু পেট ভরে না। এটা এক ধরনের কথা বলেছেন, কিন্তু ওনাদের মূল উদ্বেগটা হলো এত টাকা আপনি আসবে কোত্থেকে। এটা কিন্তু আমারও উদ্বেগ যে আপনারা যে এই যে বিশাল অঙ্কের বাজেট দিলেন, বাজেট মানে কি, এত টাকা আপনি ইনকাম করবেন, এত টাকা আপনি ব্যয় করবেন, এই তো আপনি ইনকামটা কোত্থেকে করবেন? ইনকাম করা তো খাত লাগবে। বলেছে যে পাচার হওয়া যে টাকা ছিল সেই টাকাটাই ফেরত নিয়ে এসে আসলে বাজেটে যে ঘাটতি, ওটা ফেরত আনা খুব সহজ, চালিয়ে আনা যায়, চালিয়ে আনতে পারবেন আপনি, এত সহজ না ভাই। দেখিনি ফেরত আনার এরকম নজির আসলে কখনো দেখিনি আমরা। শুনেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? এটা আপনার জন্য আমার জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের টাকা অন্যের কাছ থেকে আদায় করা। আপনি কাউকে ধার দিলেন, সে আপনাকে ঘোরাচ্ছে, ওটা আদায় করে দেখেন কেমন লাগে। এরকম এখন আমার টাকা বাইরে চলে গেছে, সেই টাকা আপনি উদ্ধার করবেন, এত সহজ। আর ওই টাকাতে আপনি বাজেট, ওই টাকার উপরে হিসাব করে আপনি বাজেট করবেন, এটা তো সহজ না। বাজেটে ম্যাক্সিমাম আমার এই যে প্রশ্ন, মানে বিরোধী দলের এই যে প্রশ্নটা যে টাকা আপনি এত টাকা আসবে কোত্থেকে, এই প্রশ্নটা আমার কাছে খুবই ভ্যালিড মনে হয়, কিন্তু আনা অত সহজ না। তো তারপরেও তারা করেছেন, যদি আসে লোন আনবে, বিদেশ থেকে ঋণ আনবে, ঋণ আনতে গেলে তার একটা প্রশ্ন, ঋণ যে আপনি করবেন, ঋণ শোধ করবেন কেমনি কিনা। এখনই তো বাজেটের একটা বড় অংশ, আমি জানি না, মনে হয় যুদ্ধ আমার মনে পড়ে 18-19% আপনি ঋণ শোধ করতে যায়। তো ঋণ যে আপনি আরও আনবেন তাহলে এটা আরও বাড়বে। আপনি আজকে ঋণ করবেন, আগামী বাজারে তার নেতিবাচক প্রভাব পড়বে, এই ঋণ তো আপনাকে শোধ করতে হবে। কীভাবে করবেন শোধ? আপনার টাকাটা কই আপনার? তো এই প্রশ্নগুলো কিন্তু থাকবে, কিন্তু সরকার যেহেতু কাজটা, ধরেন এটা যদি সরকার ফেল করে তাহলে বদনাম হবে কার? সরকারই তো হবে। ঝামেলা কে পড়বে? সরকারই তো পড়বে। কিন্তু সরকারের নিশ্চয়ই একটা হিসাব আছে, কী হিসাব আমি জানি না, বলতে পারবো না। যদি হিসাবটা অতটাই একদম অকাট্য হতো তাহলে তো বিরোধী দল মানতো, কিন্তু
আবার কে জানি ওই দিন বললো, একজন এমপি সাহেবই বললেন কালকেই তো, গাইবান্ধার একজন এমপি মিস্টার লিঙ্কন, উনি বলতেছিলেন যে বাজেট অধিবেশনের সময় আমি ভেতরে ছিলাম, তো একটা একটা করে মানে বিষয় অর্থমন্ত্রী উচ্চারণ করতেছে, আর এদিক ওদিক দুই দিক থেকে সবাই নাকি হাততালি দিচ্ছে। তো উনি বলছেন যে এত হাততালি দিল, তো বেরিয়ে যেয়ে আবার কেন তারা বলতেছে যে এটা ভালো হয়নি, উনি এটা বুঝতে পারছিলেন না। আমার কাছে, আমি নিজেও কিছুক্ষণ দেখেছিলাম টেলিভিশনে, আমি কিন্তু হাততালি দেখেছি, উভয় পক্ষে হাততালি দিচ্ছি, তো পরে আমার পছন্দ হলো না কেন। এইগুলি বিষয় থাকবে, আলোচনা চলবে। তবে আমি আপনার বটম লাইনে যেটা বলবো, যে এইবার বাজেটটা আমি একটু মানে শোনার চেষ্টা করছিলাম কিছুক্ষণ টিভির সামনে বসে, বাজেটের ভাষাটাও কিন্তু অত দুর্বোধ্য ছিল না। আমার কাছে এই বাজেটটা শুনতে পড়তে ভালোই লাগছে। জি, ধন্যবাদ। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী, আপনার কাছে আসছি। যে প্রশ্নটি আসলে রেখেছেন মাসুদ কামাল, আসলে এই যে যখন আপনারা সংসদের ভেতরে ছিলেন তখন সমর্থন করছিলেন, হাততালি দিচ্ছিলেন, কিন্তু বাহিরে যাওয়ার পর সেই একই বিষয় নিয়ে সমালোচনা করছেন, এটা আসলে কেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সম্মানিত সহদর্শক বৃন্দ এবং হচ্ছে যে কালের কণ্ঠে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকেও স্বাগত জানাচ্ছি। যে কথা বলছেন, আসলে বাজেট তো 9,38,000 কোটি টাকার বাজেট, সেখানে বড় একটা অ্যামাউন্ট, সেখানে অনেকগুলো খাত আছে, অনেকগুলো বিশেষ প্রস্তাবনা আছে। কারণ হাততালি কি প্রত্যেকটা ইয়াতে দেয়া হয়েছে কিনা, না কিছু কিছু খাতে দেয়। জামাত যে আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম জামাত ইসলামী বিরোধী দল হিসেবে একটা ছায়া বাজেট ঘোষণা করেছে। আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে, আমাদের আলোচক বৃন্দদের পক্ষ থেকেও জামাত একটা ধন্যবাদ পেতে পারে এবং দেওয়া উচিত জামাতকে। কারণ আমরা যে ধরনের বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের বিরোধিতার জন্য বিরোধিতা, বা হচ্ছে যে সবসময় সরকারের সব কিছুতে সমালোচনা বা বিকল্প কোনো প্রস্তাব না দেয়া, আবার আন্দোলন সংগ্রাম জ্বালাপোড়া, এইটাতে আমরা যারা অভ্যস্ত, তো সেই জায়গাতে এসে জামাত ইসলামী একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামাত ইসলামী সরকারকে, যেমন আন্তর্জাতিক আপনার কারণে যে তেলের সংকট হয়েছে, দেশে যখন একটা অস্থিরতা তৈরি হয়েছে, সে সময় জামাত প্রস্তাব দিয়েছে এটা সমাধান করার জন্য, দুই পক্ষ থেকে কাজ করার জন্য, সরকারও রিসিভ করেছে এবং সেটার ফলাফলও পেয়েছে। এবং ওই দিন আপনি দেখেছেন যে আমাদের স্পিকারও বলেছেন যে আমি এই সংসদে প্রথম দেখলাম যে বিরোধী দলের পক্ষ থেকে কোনো বাজে প্রস্তাবনা দেওয়া হয় এবং সেটা গৃহীত হয়। তো এগুলো তো বাংলাদেশে আগে ছিল না, এই কালচার ছিল না। জামাত ইসলামী সেগুলো প্রচলন করার জন্য চেষ্টা করছে। এবং এবার যে জামাতের পক্ষ থেকে যে ছায়া বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে আপনি জানেন যে এখানে প্রায় 8,39,505 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। তো তাহলে 8,39,505 কোটি টাকার যে বাজেট ঘোষণা করছে, সরকার করছে 9,38,000 কোটি টাকা, প্রায় কি 1 লক্ষ কোটি টাকার বাজেট মানে ব্যবধান। তার মানে হচ্ছে যে আপনি সরকার অনেকগুলো খাতে যে প্রস্তাব করেছে সেগুলোর সাথে জামাতের প্রস্তাবের সাথে মিল আছে এবং সরকার জামাত সেগুলোকে স্বাগত জানিয়েছে। আবার যেগুলো হচ্ছে যে নাই, মিল নাই, যেগুলোতে জামাতের আপত্তি আছে, সেগুলো জামাত আপত্তি হিসেবে দিয়েছে। মিল থাকা যেগুলো, সেগুলোর সংখ্যা বেশি নাকি আপত্তির সংখ্যা বেশি? এখানে বাজেটের ক্ষেত্রে মৌলিক যে জায়গাটা, জামাত যে ছায়া বাজেটে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে যে সংস্কারের বিষয়গুলো, আমাদের কাঠামোগত সংস্কার। আমরা যুগ যুগ ধরে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যে মানে একটা ধারায় বাজেট চলতেছে, সেই জায়গা থেকে এসে জামাত ইসলামী বিকল্প প্রস্তাব দিয়েছে। যেমন আপনি জানেন আমাদের যে ফিসক্যাল ইয়ার বা হচ্ছে বাজেটের, আমরা এই যে জুলাই থেকে জুন যে আমাদের যে বাজেট সেশন বা ফিসক্যাল ইয়ার বলি, সেখানে কিন্তু জামাত ইসলাম একটা বিকল্প প্রস্তাব দিচ্ছে। জামাত ইসলাম সেখানে বলছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর করার জন্য। কারণ কি, সেখানে জামাত ইসলামী বলছে যে জামাত ইসলামী আমরা যখন ফিসক্যাল ইয়ার বাজেট পাস হয়, কাজ শুরু হয়, কাজ বাস্তবায়নের তড়িঘড়ি হয়, সেই জায়গাতে এসে দেখা যাচ্ছে বর্ষাকাল থাকে এবং পানির নিচে কিছু আমাদের এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকা, তো দেখা যাচ্ছে নদী ভাঙ্গন রোধ করার জন্য সেখানে বরাদ্দ হয়েছে, কিছু বস্তা ফেলতে হবে। দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কিছু বস্তা ফেলে দিয়ে আসছে, কে কয়ে ফেলছে, কোথায় ফেলছে ওদের খবর নেই, কিন্তু পানিতে ডুবে গেছে, বলার সুযোগ আছে। এবার আপনার ঢাকা শহরে দেখবেন, এই যে আজকে আমি আসতে দেরি হওয়ার এটা একটা কারণ। আমার বাসার সামনে এখন কি হচ্ছে,
গ্যাস লাইনের কাটাকাটি হচ্ছে পানির নিচে। জি, তো আরেকটা- এই যে সরকার রাষ্ট্রের যে অপচয় এবং এই যে বাজেট যে জনগণের কল্যাণে বা রাষ্ট্রের কল্যাণে যে ব্যয় হওয়ার কথা, সেটা ব্যয় না হওয়ার জন্য যে অনেকগুলো মানে আমাদের সমস্যা, আমাদের যে সিস্টেম সেটা দায়ী, এবং সেটাকে যারা স্বার্থান্বেষী মহল, যারা দুর্নীতিবাজ, তারা সেগুলোকে গ্রহণ করছে। সেগুলোর ক্ষেত্রে জামাত ইসলামী একটা সংস্কারমূলক এবং মৌলিক কাঠামোগত সংস্কারের বিষয়ে প্রস্তাবনা করেছে। জি, আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আরডিএক্স প্রকল্পের মাধ্যমে প্রায় 22,000 কোটি টাকা জামাতে নির্বাচনী কার্যক্রমে ব্যয় করা হয়েছে। তবে জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে এই অভিযোগ আসলে উনি নাকচ করেছেন এবং বলেছেন যদি এটা কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি তাকে মেডেল দিবেন। এই যে দুই বিপরীতমুখী অবস্থানের কারণে ইসলামী ব্যাংক ইস্যু আবার আলোচনায় আসলো, তাদের বিতর্ক আরো বেড়ে গেছে। এই রহস্য নিয়ে এত মানে ধোঁয়াশা কেন, কি মনে হচ্ছে? যে ধোঁয়াশা হচ্ছে যে ধরেন ইসলামী ব্যাংক জামাত ইসলামের ঘরানার বা যারা ইসলামকে ধারণ করে, পালন করে, লালন করে, যারা কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে চায় যে সুদ খাওয়া হারাম এবং ব্যবসা হালাল, যারা মনে করে সুদ খাওয়া মায়ের সাথে জেনা করার মতো অপরাধ, ইসলামী ব্যাংকে সুদ দেয় না? আমি সে কথাটা বলছি, যারা এই জায়গাটাতে যারা বিশ্বাস করে তারা এই সুদভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চায়, বিকল্প একটা ব্যবস্থা চায়, ইসলামী শরিয়ার আলোকে চলতে চায়। সেই মানুষগুলো 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে। সেখানে আইডিবি থেকে শুরু করে বিভিন্ন মুসলিম রাষ্ট্র, মুসলিম সংস্থা এবং হচ্ছে বাংলাদেশের যারা হচ্ছে ইসলাম প্রেমিক বা বিভিন্ন প্রতিষ্ঠান, তারা সেখানে এই উদ্যোক্তা হিসেবে কাজ করেছে। এবং সেইটা আপনি দেখেন এই বাংলাদেশে, আমরা হয়তো ওই আলোচনা এখন যাইতে পারবো কিনা, যে শুরুর দিকে যখন আজিজুল ইসলাম তিনি যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন, তিনি যখন এই প্রস্তাবনা নিয়ে এই মানে আমাদের প্রচলিত ব্যাংকের সোনালী ব্যাংক মেবি ওনার কাছে যখন গেলেন যে বাংলাদেশে আমরা একটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই, করতে চাই, তখন হাসি রসাত্মক, বাংলাদেশে ইসলামী ব্যাংক স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখা ভালো কিন্তু সব স্বপ্ন বাস্তবায়ন হয় না, এভাবে তিরস্কার করেছে, উপহাস করেছে। কিন্তু এই লোকগুলো হাল ছেড়ে দেয় নাই, এই মীর কাসেম আলীরা হাল ছেড়ে দেয় নাই। তারা বলেছে আমরা এটা প্রতিষ্ঠা করে প্রমাণ করে ছাড়বো না, ইসলামের আলোকে এখনো বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম প্রচলন করা সম্ভব। এবং তারা তখন সেই উদ্যোগ নিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশে এই আওয়ামী লীগের এস আলমদের এই দস্যুদের কবলে পড়ার আগ পর্যন্ত বাংলাদেশে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি মানে কি লাভজনক এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সবার কাছে, মানে এটা আস্থার একটা ঠিকানা। আমরা জানেন বাংলাদেশে আমাদেরকে অনেকে সাম্প্রদায়িক বা ওইটা সেটা বিভিন্নভাবে বলে। আপনি এখন খবর নেন বাংলাদেশে হিন্দুদের, ভিন্ন ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি অ্যাকাউন্ট হচ্ছে যে ইসলামী ব্যাংকে, তারা সেটাকে আস্থার জায়গা মনে করে। এবং যখনই ইসলামরা দখল করেছে তখন কিন্তু সবাই অ্যাকাউন্ট ক্লোজ করে সেখান থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার হিড়িক পড়েছে, ব্যাংকটা রাতারাতি পড়ে গেছে। তাহলে সেই জায়গাতে এসে আপনি দেখেন এই যে এটা একটা উদ্যোগ, সফল একটা উদ্যোগ, এবং শুধু সেটা বাংলাদেশে না সারা পৃথিবীতে 1000 ব্যাংকের তালিকায় বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংক সেখানে স্থান করে নিয়েছে। তাহলে সারা অনেক দেশে সেখানে মডেল খুলেছে, এবং বাংলাদেশের কনভেনশনাল যে ব্যাংকগুলো তারা ইসলামী উইং খুলতে বাধ্য হয়েছে এবং অনেকে সেটা করেছে। তাহলে এই যে একটা সফল উদ্যোগ, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিশেষ করে বিদেশি রেমিটেন্স আহরণ থেকে শুরু করে সব জায়গাতে যখন একটা ব্যাংক কার্যকর ভূমিকা রাখছে, একটা ভালো ভূমিকা রাখতেছে, আমার বর্তমান সরকার বলতেছে যে এই তারা একটা ভঙ্গুর অর্থনীতিতে আছে। তাহলে সেই ভঙ্গুর অর্থনীতি থেকে বের করে নিয়ে আসার জন্য যে ব্যাংকটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে বা করবে, সেই ব্যাংকটাকে সহযোগিতা না করে, সেই ব্যাংকটাকে আরো সেটাকে এক্সপান্ড করার সুযোগ না দিয়ে, সেই ব্যাংকে ওই আওয়ামী লীগ যে কায়দায় হচ্ছে যে সেখানে হস্তক্ষেপ করেছে, কিন্তু এই যে ভঙ্গুর পরিস্থিতির কথা বলছিলেন ব্যাংকের, এই ভঙ্গুর সেই জায়গায় এসে এখন বিএনপি সরকারও যদি সেই আওয়ামী লীগের দোসর, সালামের দোসর, তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে তাকে যেখান থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে 5 আগস্টের পরে, সেই লোকটাকে কেন আবার হচ্ছে যে ইসলামী ব্যাংকে সেই সালামকে গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য, তাদের স্বার্থ রক্ষা করার জন্য এখানে নিয়োগ দিচ্ছে? আমি তো সরকারের এটার কোনো সদুদ্দেশ্য আছে বলে আমরা দেখি না। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এটা ওই দিন ইয়াতে আলোচনা হয়েছে, আমরা বলতে চাই না এরকম, কিন্তু বলতে হয় যে একটা মহলের একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেছেন,
এবং এস আলম সাহেবের গাড়িতে করে তিনি সংবর্ধনা নিচ্ছেন। এস আলম সাহেবের কোম্পানিতে তার ছেলে চাকরি করে এবং কিন্তু উনি সেটার ব্যাখ্যাও কিন্তু সংসদে দিয়েছেন যে উনি আসলে কেন ওই গাড়িতে উঠেছিলেন। না, উনি তো দিয়েছে, ব্যাখ্যা তো দিবেন, সমস্যা নাই, কিন্তু উনি কিছু না বুঝে হঠাৎ করে উঠে গেছেন। ওনার তো 4-5টা গাড়ি আছে, ওটাতে না উঠে কেন এটাতে উঠলেন? উনি বলেছেন যে ব্যক্তিগত গাড়ি ওখানে ঢুকতে পারছিল না। এই জন্য এস আলমটা কিভাবে ঢুকলো তাহলে, সেটা কত আরেক বড় প্রশ্ন। তাহলে সে জায়গায় আমি বলি, এই যে উনি বললেন আরডিএস প্রকল্প থেকে 22,000 কোটি টাকা, তার মধ্যে 11,000 কোটি টাকা, কিন্তু আপনি ব্যাংকের হিসাব নিয়ে দেখেন, ওখানে বলছে যে ওইখানে ওই ওই সময় যে সময়ের কথা বলা হচ্ছে সেখানে হয়েছে হচ্ছে 6,000 কোটি টাকা। 22,000 কোটি টাকা কোথা থেকে আসলো আর 11,000 কোটি টাকা আপনার কাছে আসলো। আপনি যে আমাদের চ্যালেঞ্জ দিয়েছেন, আপনি যদি প্রমাণ করেন তা আমরা মেডেল দিব। শুধু মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি দিতে ওনার মতো জায়গা থেকে তো এই কথা বলার কোনো হয় না। মোশাররফ আহমেদ ঠাকুর, যে কথাগুলো আসলে বলছিলেন মাহফুজুল হক চৌধুরী, আপনি আসলে সেই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? ছিলেন বাজেটে, চলে গেলেন কক্সবাজার গাড়িতে, তো এখন আমি কি করব? আমাকে প্রশ্ন করা হয়েছে ইসলাম ব্যাংক নিয়ে তো স্পষ্টভাবে, এখন এইভাবে আমি আপনাকে বলি যে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের যে কয়জন নাম আছে, এর মধ্যে একজনও জামাতের নাম নাই। উদ্যোক্তা পরিচালক যে কয়জনের নাম আছে, এর মধ্যে একজনও জামাত করতেন না। এর মধ্যে একজন প্রফেসর আব্দুল্লাহ চাঁদপুর থেকে এমপি হয়েছিলেন, সেই লোক বিএনপির এমপি হয়েছিলেন 91 সালে। তো এখন আমি আপনাকে বলছি যে তো জামাতের কয় পার্সেন্ট, আমরা তো আলোচনাটা করছি, ইসলামী ব্যাংকে এখন জামাতের কয় পার্সেন্ট শেয়ার আছে, কয় পার্সেন্ট মালিকানা আছে? মালিকানা যদি বন্দুক ধরে যদি আপনি নিয়ে যান, সেটা আপনি ফেরত না দিয়ে আপনি সংস্কার সব জায়গায় করেন, সেই জায়গায় এসে ইসলামকে সাপোর্ট দেন কি? আমি বলি কত পার্সেন্ট আছে আর আগে কত পার্সেন্ট ছিল? না, আমি ধরো 1%ও নাই, এখন 1%ও নাই, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানগুলো ইসলামিক গভর্নর ইসলামিক ধারণ করে লালন করে, তাদের ইয়াগুলো যে আপনি মীর কাসেম আলীর যে আপনি জিম্মি করে ডিজিএফআই দিয়ে দিয়ে তুলে নিয়ে গেলেন, আপনি সেটাকে আবার সাপোর্ট দিচ্ছেন, সেটাকে আবার এক্সিস্টিং করার জন্য চেষ্টা করতেছেন। মীর কাসেম আলীর শেয়ার ছিল 0.01%, 0.01%। তাতে সমস্যাটা না 0.01% মালিকানা নিয়ে আমাদের এই যে কি নাম, যে আমাদের এই যে জামাতে ইসলামের আমির, তিনি একবার বোর্ডে ছিলেন, বোর্ডেও ঢুকে গেছিলেন। তো হিসাব হইল ইসলামী ব্যাংকের বোর্ডে। আমি সেদিন শুনছি যে ওই যে আলোচনায় শুনলাম যে জামাতে ইসলামের আমির যখন বোর্ডে ছিলেন তখন লাভজনক ছিল ইসলামী ব্যাংক। জামাত ইসলাম কবে বোর্ডে ছিলেন আমি তো জানি। আচ্ছা, তো এখন জামাত ইসলামের পরিচালকদের মীর কাসেম আলীর ছিল 0.01%, 0.01%, 1%ও না, ইভেন 0.5ও না, 0.01%। তো সেইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? বাংলাদেশের যে ব্যাংকিং আইন আছে, 91 সালের যে ব্যাংকিং আইন আছে, সেই 91 সালের ব্যাংকিং আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ওই ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে সরকারের কে কে থাকবে না থাকবে, উদ্যোক্তা পরিচালকদের কে কে থাকবে, শেয়ার হোল্ডারদের মধ্যে পরিচালক কে কে থাকবে, সেইগুলো নির্ধারিত হবে তো। রাজনৈতিক বিবেচনায় হবে না তো, তো সেইখানে। এবং আমি আপনি বলি যে ইয়াসালামের কত পার্সেন্ট শেয়ার ছিল? আপনি যে এতক্ষণ বললেন ইয়াসালাম শেয়ার জোর করে লিখে নিয়ে গেছে, ইয়াসালামের কয় পার্সেন্ট শেয়ার ছিল আপনি বলেন। আরে আমি তো ইয়াসালামের নাম বলি নাই। না, আপনি যখন ইয়াসালামের নাম বলবেন, আপনি বলবেন যে এত পার্সেন্ট শেয়ার ইয়াসালাম উমুকদের কাছ থেকে জোর করে লিখিয়ে নিয়ে গেছে। ইটস ইওর ডিউটি। আপনি যখন দাবি করবেন এটা আপনি বলেন না, আমি কয় পার্সেন্ট সেটা বাদ দেন, আপনি ন্যায় নিছে কি নাই সেটা না বলবেন। আচ্ছা ভাই, আমি মহা মুশকিল। আপনি যখন দাবি করবেন যে ইয়াসালাম জোর করে শেয়ার লেখাইয়ে নিয়ে গেছিল বন্দুক ধরে, তাহলে ইট ইজ ইওর ডিউটি টু প্রুভ
ইউর আর্গুমেন্ট, আপনার আর্গুমেন্ট আপনি ইয়ে করবেন, প্রমাণ করবেন, এটা আপনার দায়িত্ব। আমি তো আর্গুমেন্ট করি নাই যে ইয়াস আলমের শেয়ার ইয়াস আলম নিচেও বলি নাই, আমি বলছি যে ইয়াস আলম নেই নাই এটাও বলি নাই, ইয়াস আলম নিচে এটাও বলি নাই। আপনি বলছেন যে ইয়াস আলম জোর করে লেখায় নিয়ে গেছে, তো ইয়াস আলমের নামে কত পার্সেন্ট শেয়ার আছে, এবং ইয়াস আলমের নামে শেয়ার আপনি ট্রান্সফার না করে আপনি ব্যাংক দখল করলেন কিভাবে? আপনি তো আগে বলবেন যে বাংলাদেশ ব্যাংককে বলবেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলবেন যে এই লোকের শেয়ারগুলি ইয়াস আলম লেখায় নিয়ে গেছে, এইগুলো চেঞ্জ করে দেন। জি, তো একটা আপনি তো সেই সময় যে শুনেন, একটা বক্তৃতা করে দিলাম, বাংলাদেশে না একটা বক্তৃতা করে দিলাম, আপনি তো সরকারি উৎখাত করে দিলেন, আপনি হচ্ছে যে কোনো নিয়ম নীতি নামায় না, সরকারকে দেশ থেকে বাধ্য করলেন। আপনি ওই সময় এসে বলতেছেন যে জামাত ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে, জামাত ইসলামী তখন যাবে আপনার আইন ইয়ে করার জন্য। আপনার কথার সময় কি আমি একটা কথা বলছি না? তো আপনি এমন বিতর্কিত কথা বলেন কেন? আরে আচ্ছা, আমরা আবার ফিরে আসবো। আপনি বললেন যা সুতর্কিত, আর আমি যা বললাম তা বিতর্কিত। এই মাসুদ ভাই, আমি কি ওনার কথার সময় একটা কথা বলছি? ওনাকে বলতে দেন, উনি ওনার বলতে না, আমি বলছি না, আপনি বলেন। তাহলে আপনার যদি কথা থাকে আপনি বলেন। আপনি বলেন, আমরা সবাইকেই বলার সুযোগ আমরা দিব। আমি মাসুদ ভাই তো আমরা তো এই ধৈর্য ছিল, আপনি যে এতগুলো বললেন। আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ আমার বিশ্ববিদ্যালয়ে আমার 1 বছর সিনিয়র ভাই, আমি তার কথা তার যে এত বদনাম বললেন, আমি তো কথা বলি নাই। আপনি বললে লাভ দিয়ে ধরলেন কেন মাঝখানে? আপনি প্রশ্ন করছেন তো আমাকে, তো প্রশ্ন উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন, আমি তো সেসব কথা উত্তর দেন। আমি উত্তর দেন, আমি এরপরে বলি। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নের উত্তর আমরা নিব মাহফুজুল্লাহ চৌধুরীর কাছে। তার আগে আমি মাসুদ কামাল আপনার কাছে। মাসুদ কামাল কেন? আমি ওই প্রশ্নের উত্তর নিব, আমি ওনার উত্তর নিব। শুনেন, মাসুদ কামাল ভাইকে পরে দিবেন, বেশি সময় দিবেন। আচ্ছা মাহফুজ ভাই, আপনি কোনো উত্তর কি দিতে চান? যে আমি অবশ্যই বলতে চাই, হচ্ছে যে মীর কাসেম আলীর কত পার্সেন্ট শেয়ার ছিল সেটা নিয়ে ওনার এখানে বাংলাদেশে যে ইসলামিক ইকোনমিক্স ব্যুরো, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে ইসলামিক ইনস্টিটিউট, এরকম প্রতিষ্ঠানগুলো শেয়ার ছিল। এবং হচ্ছে যে আমার কথা হচ্ছে যে যেই কত পার্সেন্ট ছিল কি, এখন যে বাংলাদেশের যিনি এখন যাকে চেয়ারম্যান করা হচ্ছে তার কত পার্সেন্ট শেয়ার আছে এখানে। যদি তার শেয়ার না থাকার পরে সে যদি চেয়ারম্যান হইতে পারে, তাহলে মীর কাসেম আলী চেয়ারম্যান হইতে সমস্যাটা কোথায়? তার শেয়ার কয় পার্সেন্ট ছিল এটা দিয়ে কেন তার না শেষ না শুরু? আমি যদি সেটা যদি সমস্যা না হয়, তাহলে হচ্ছে যে আপনি বাংলাদেশ ইসলামী ব্যাংক দখল করে নিছে, ওনারা বলেন 5 আগস্টের পর আমরা দখল করে নিচ্ছি কেন? আপনি আপনার একটা প্রতিষ্ঠান বাড়ি দখল করে আপনার উচ্ছেদ করে দিল, আপনি সেখানে ফিরে যাবেন, এটা আপনার অপরাধ হবে কেন? এটাকে ওনারা যে ওই যুব দলের নয়ন সহ ব্যাংক দখল করার জন্য যে ডাকাত বাহিনী গেছে, সেখানে যে গুলি করছে, তো ওনারা তো দখল করে নিয়ে যাওয়ার জন্য সে সময় জামাত ইসলামী বা যারা মালিক ছিল তারা যদি দখল না করতো, ওনারা দখল করে নিয়ে ভোগ করতো। আজকে বাংলাদেশে যদি মির্জা আব্বাসের পরিচালিত ব্যাংক যদি সমস্যা না থাকে, মার্কেন্টাইল ব্যাংকে যদি ব্যবসা না থাকে, ইসলাম ব্যাংকে আসি ওনাদের এত ইয়া কেন? শেষ কিনা বল। মির্জা আব্বাস শুনেন, 91 থেকে 95 পর্যন্ত একটা ব্যাংক করার জন্য অথরাইজড ক্যাপিটাল ছিল 25 লাখ টাকা, কথা 25 কোটি টাকা। মাসুদ ভাই শুনেন, কাজে লাগবে। অথরাইজড ক্যাপিটাল ছিল 25 কোটি টাকা, আর পেইড আপ ক্যাপিটাল ছিল 12.5 কোটি টাকা। এইখানে 12.5 কোটি টাকার জন্য 50 জন ডিরেক্টর নেওয়া যেত। 50 জন ডিরেক্টর যদি হয় 25 লাখ টাকা করে দেয়, তাইলে 12.5 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা যেত 91 থেকে 95 পর্যন্ত। তো মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে মাত্র 2টা ডাইরেক্টরশিপ আছে, আর বাকি 48 জন ডাইরেক্টর অন্যান্য ব্যক্তি। ওকে, তো মির্জা আব্বাস ওয়ান অফ দি স্পন্সরিং ডাইরেক্টর, উদ্যোক্তা ডাইরেক্টর, এখন পার্সেন্টেজ হিসাব করেন, ওয়ান অফ দি উদ্যোক্তা ডাইরেক্টর। ইসলামী ব্যাংকে জামাতে ইসলামের একজন উদ্যোক্তা ডাইরেক্টর নাই। একটু আপনি বলেন মীর কাসেম আলী। আমরা একটু শুনি। তারপরে মীর কাসেম আলী 0.01%
শেয়ার কিনেছেন, 0.01%, 0.01% শেয়ার। এই হলো জামাত ইসলামের সংস্রব। জি, তারপরে এইটাকে আমরা একটু ছোট এটাকে- করে না শুনবো, না, ছোট করে। তো ইসলামী ব্যাংক নিয়ে এত পড়ে কেন আপনার? ও কাশেম আলী এখন যে এমডি চেয়ারম্যান, খুশি বাংলাদেশ ব্যাংক সেইখানে কোনো ঝামেলা হলেই সেইখানে তিনি তার স্বতন্ত্র ডাইরেক্টর দিবেন, এবং সবসময় স্বতন্ত্র ডাইরেক্টর দেওয়ার বিধান আছে। স্বতন্ত্র ডাইরেক্টর মধ্যে থেকে তিনি এমডি হতে পারবেন বা চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে। এটা আইনানুগ। আপনার আইন তো হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনার নিয়োগের ক্ষেত্রে মানা হয় 0.1% না। দিয়ে তো আপনি ডিরেক্টর হতে পারেন না, আপনি তো ডিরেক্টর হতে পারেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামায়াতে ইসলাম যা বলে তা সবসময় হচ্ছে নিরপেক্ষ। জামায়াতে ইসলাম যা বলে তা হচ্ছে ন্যায়সঙ্গত। আর জামায়াতে আজকে দেখবেন যে জিসান নামে এক লোক 2 দিন খুব চিৎকার করলো, জি, 2 দিন খুব চিৎকার করলো যে বিএনপি গুম খুন শুরু করছে, আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসানকে বিএনপি গুম করেছে। আজকে কি বেরোলো? জিসান এক বিধবা মহিলাকে প্রেগনেন্ট করে দেওয়ার পরে তারপর তিনি গত বৃহস্পতিবার তার বিবাহ করার কথা ছিল ওই মহিলাকে, তিনি আত্মগোপনে গিয়েছেন। জামায়াত ইসলাম সারা বাংলাদেশ ফাটিয়ে দিল যে বিএনপি গুম করেছে। আজকে পুলিশ তাকে একটু আগে উদ্ধার করছে। দিস ইজ দ্য অরিজিনাল ফেস অফ জামাত। এই বিষয়ে আমি আপনার কাছে আসবো। এই বিষয়ে এবং তার জামাতে ইসলামীর ধরনটাও এইরকম। এই বিষয়ে আমি মাহফুজ হক চৌধুরী, তার কাছে আমি জানতে চাইবো। তার আগে আমি মাসুদ কামাল আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আদিন হাসপাতালে 5 জন শিশু মারা গেছে, আর জুলাই আন্দোলনে যে শিশু মারা গেছে সেই মৃত্যুর সংখ্যা এবং হামের মৃত্যুর সংখ্যা যদি আমরা এক করি, হামের মৃত্যুর সংখ্যাটা যেই পরিমাণ, সেই পরিমাণ আর এই যে মৃত্যুর সংখ্যাগুলো আমি বললাম হাসপাতালে এবং জুলাই আন্দোলনে, সেইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো আমরা দেখেছি যে যারা জুলাই আন্দোলনের কারণে যারা অপরাধী ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বা আদিন হাসপাতালও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বা তাদেরও একটা বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু হামে যে এত শিশু মারা গেল, স্বাস্থ্যমন্ত্রী এটা স্বীকারও করেছেন যে এই মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী। তাহলে কি এই ব্যাপারটা আসলে বিচারের আওতায় নিয়ে আসা উচিত না? উচিত, খুবই উচিত। কিন্তু আমি একটা রহস্যজনক একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়টা নিয়ে তাদেরকে দায়ী করা হচ্ছে, একদিক দিয়ে অভিযোগ করা হচ্ছে, এবং এটা অভিযোগটা আদৌ সত্য কি মিথ্যা এটা তদন্ত করা উচিত, কিন্তু কোনো তদন্ত হচ্ছে না। এটাকে নিয়ে আদালতের কাছে যা কেউ গিয়েছে, আদালত সেই মামলা গ্রহণই করে নাই। এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগে যে দেখেন, নোবডি ক্যান গো আনচ্যালেঞ্জড, নোবডি, সে যেই হোক না কেন। আমি যদি তার ব্যাপারে সন্দেহ পোষণ করি, এটাকে যদি আপনি বিচার না করেন, তখন কি হয়? তখন সন্দেহটা আরো তীব্র হয়, সন্দেহটা তখন বিশ্বাসে পরিণত হয়, যেটা নাকি এস আলমের ক্ষেত্রে হয়েছিল। এস আলমের ব্যাপারে যখন নাকি বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট হলো, তখন আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে আদালত থেকে বলা হলো এটা নিয়ে কোনো কিছু করা যাবে না। 1বার 2বার করলো, তারপরে আবার চেম্বার জজ বললো না, এটা যে ইলেকশনের আগে নিয়ে কোনো কিছু করা যাবে না, তদন্তও করা যাবে না। 8 জানুয়ারি পর্যন্ত 8 জানুয়ারি এটা নিয়ে তদন্তই করা যাবে না। তো একটা আমার ব্যাপারে আপনি বললেন যে মাসুদ কামালকে আমার কাছে মনে হয় লোকটা চোর। ওকে, তো আমি তো বলবো আমার ইনকোয়ারি করেন আপনারা। ও আমাকে চোর বলেছে, আমি তো সবার জন্যই বলবো আপনারা আমার ইনকোয়ারি করেন, দেখেন আমি চোর কিনা। যদি আমি চোর না হই, আর যদি আমি চোর হই, তখন তো আমি বলবো না, ওনাকে এটা বলতে দিয়েন না, ওনাকে এটা করতে দিয়েন না, ইনকোয়ারি করেন না, ইনকোয়ারি কদিন পরে করেন, আমি একটু গুছাই নেই, এটা তো বেশ স্বাভাবিক। তো ওটা ইনকোয়ারি করা যাবে না। তো এখন এতগুলি শিশু হামে মারা গেল, সেই ব্যাপারে নূরজাহান বেগম ছিলেন ওই সময় স্বাস্থ্য উপদেষ্টা, তার গাফিলতি আছে কি নাই এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারবো না। আমি প্রশ্ন করতে জানেন, হাটে ঘাটে মাঠে আমি প্রশ্ন করতে পারি, এত কোনো মূল্য নাই। তাই আমি আদালতে গিয়েছি প্রশ্ন করার জন্য, আদালত মামলা নেবে না, মানে নিলই না মামলাটা। আচ্ছা, এখন বলবেন যে ডক্টর ইউনূসের ভূমিকাটা কোথায়? দেখেন, আমি অনেক বছর ধরে আমি সাংবাদিকতা করি, আমাদের অনেক রিপোর্টে কিন্তু মামলা হয়, আমি নিজেও অনেক মামলা খাইছি এরকম। তো সেই মামলায় কিন্তু 1 নম্বর আসামি করে যে রিপোর্টার তাকে করে, কিন্তু তারপরে কিন্তু আসামি করে সম্পাদককে। এখন সম্পাদক যদি বলে আমি কি রিপোর্ট করছি,
আমার মামলা আসামি করলেন কেন? এবং তাকে করে এই কারণে সম্পাদক প্রতিষ্ঠান প্রধান হিসাবে ওনাকে আসামি করবে, এটি স্বাভাবিক নিয়ম, এটা কিন্তু ভুল না কোনো। তো ওখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি ছিলেন, ওনার নামও আছে, যেহেতু ওনার নাম আছে মামলা তারা নিবে না। আমি আদালতের এই ভূমিকাকে আসলে আমি সমালোচনা করছি, এটা উচিত না, মামলাটা নেওয়া উচিত। কারণ আদালতে যখন মামলাটা উঠবে, মামলা যদি আদালতে গেলে কি হবে, তদন্ত হবে, তাহলে তো আমি সমাধানে পৌঁছতে পারি যে না ডক্টর ইউনূস ফেরেশতা, নূরজাহান বেগম লেডি ফেরেশতা, কোনো সমস্যা নেই। তো আমরা এটা বুঝতে চাই, কিন্তু এটা আমাদের বুঝতে দেওয়া হচ্ছে না, সন্দেহটা বাড়ছে। আর 8 দিনের ক্ষেত্রে যেটা হয়েছে, 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমি কালকে রাতে দেখলাম যে শিশির মনির সাহেব একটা কথা বলেছেন যে 8 দিনের লাইসেন্স বাতিল করা হয় না, বাতিল করা হয়েছে ডায়াগনস্টিক সেন্টারের। উনি তথ্যটা কোথায় পেয়েছেন আমি জানি না, আমার কাছে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশে আমি দেখছি, ওখানে স্পষ্ট করে লেখা আছে হাসপাতালের লাইসেন্স বাতিল। আমি কিন্তু হাসপাতালের লাইসেন্স বাতিলের পক্ষে না। আমি 8 দিন হাসপাতাল চিনি, আমি ওখানে গিয়েছি বহুবার, এমনি দেখতে গিয়েছি আর কি। 8 দিন হাসপাতালের ওটা হাসপাতালে হওয়া উপযুক্ত না, আমি বলি আপনাকে জিনিসটা, আপনি গেছেন কিনা জানি না, ওখানে ঢোকার যে রাস্তা এবং বের হওয়ার যে রাস্তা, এই রাস্তা কোনো হাসপাতালের প্রবেশ অথবা প্রস্থানের রাস্তা হওয়া সম্ভব না। এত চিকন রাস্তা কোনো হাসপাতালের রাস্তা হতে পারে না, ওখানে তো কোনো অ্যাম্বুলেন্সই ঢুকতে পারবে না, এত চিকন রাস্তা। একটা রিক্সা ঢুকলে পরে আরেকটা রিক্সা ভালো মতো যাইতে পারে না। তো তারপরে ওখানে হাসপাতাল গড়ে উঠছে। আমার প্রথম প্রশ্ন যে একটা হাসপাতাল ভবন কেমন হবে, কোথায় হবে, এটা দেখার জন্য সরকারের একটা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের একটা বিভাগ আছে, যে ডিরেক্টর হাসপাতাল যেটা বলে। তো তারা অনুমতি তখন দিল কেন? 8 দিন হাসপাতালটা চালু হয়েছে 1997 সালে, মানে আজকের থেকে 29 বছর আগে। 29 বছর পরে এসে আপনার মনে হইলো যে হাসপাতাল এখানে হওয়া ঠিক নাই। এর মধ্যে তো বিএনপি একবার ক্ষমতা ছিল 2001 সাল থেকে, ছিল তো, তখন আটকালেন না কেন? ও তখন আপনার সঙ্গে জামাত ছিল, এই জন্য আটকান নাই। কেন আটকান নাই বলেন? এর মধ্যে অনেক কিছু ছিল, কেউ তো আটকায় নাই। হাসপাতাল এখানে গড়ে উঠছে। ওই হাসপাতালে ওটাকে বলা হয়, আমি নিজে তো গিয়েছি, ওটাকে বলা হয় গরিব মানুষের হাসপাতাল বেসিক্যালি। ওই আশেপাশে এলাকার বহু লোকের প্রতিদিন ওখানে আউটডোরে 2000 লোকের ট্রিটমেন্ট হয় অ্যাভারেজে। ওই হাসপাতালে 500 বেডের হাসপাতাল, কখনো কখনো সেখানে 700 রোগীও থাকে, বেড যখন রোগী যখন বেশি হয়ে যায়। ওইখানে ঢাকা শহরে যতগুলি প্রাইভেট হাসপাতাল আছে, সর্বোচ্চ সংখ্যক ফ্রি বেড ওই হাসপাতালের। প্রায় 200-র মধ্যে বেড আছে যা নাকি গরিব মানুষের জন্য ফ্রি। তা আপনি যে হাসপাতালটা বন্ধ করে দিলেন, আমার প্রথম প্রশ্ন, এই রোগীগুলি যাবে কোথায়? তাদের জন্য আপনি কোনো বিকল্প ব্যবস্থা করছেন? এটা হলো মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলানোর পদ্ধতি। আপনি বলেন এই হাসপাতালের সমস্যা আছে, আপনি সমস্যাগুলো দূর করেন। আপনার হাসপাতাল কর্তৃপক্ষকে সময় দেন যে তোমাকে আমি 6 মাস সময় দিলাম, 6 মাসের মধ্যে তোমার এই ঘাটতি আছে, তুমি এই ঘাটতিগুলো দূর করো। আর যেখানে যেখানে বেশি ঘাটতি, যেমন আইসিইউর সমস্যা, ওকে আপনি আইসিইউ বন্ধ করে দেন, তুমি আইসিইউ চালাতে পারবে না, তুমি আউটডোর ট্রিটমেন্ট করো। এই সমস্যা এগুলো চেঞ্জ করো, এটা করো। দ্বিতীয় কথা হলো আমার যে 8 দিন হাসপাতালে যদি ভবনটা হাসপাতালের অনুপযোগী হয়, যেটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওনার কাছে আমার প্রশ্ন, ঢাকা শহর সহ বাংলাদেশে হাসপাতালের উপযোগী ভবন কয়টা আছে? ওইটাকে আইডেন্টিফাই করেন, আপনি করছেন? যাই দেখেন সমস্ত হাসপাতালের ভবনের সার্টিফিকেট ওকে আছে, টাকা খাই ওকে করছে। যদি ভবন বলেন, যে হাসপাতাল ভবন বলেন, তাহলে তো আমি বলবো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই তো হাসপাতাল ভবন হওয়ার যোগ্য না। ঢুকছেন কখনো ওখানে? একটা সুরঙ্গের মতো, ওটা হাসপাতাল হয় কেমন করে? ওইটাকে হাসপাতাল হিসেবে বানানো হয়েছিল? হয় নাই। তো ওইটাকে আপনি ঠিক করেন, আপনি জায়গা তো আছে হাসপাতাল, আপনি এক সাইডে ভেঙে ভেঙে একটা হাসপাতাল বানান। তো বলতেছে কি একবার একটা প্রস্তাব উঠছিল অনেক বছর আগে, তখন বলে কি না এটা একটা ঐতিহ্য, তাহলে এটা ঐতিহ্য বানান, মিউজিয়াম বানান, অসুবিধা নেই, ঐতিহ্য রক্ষা করেন। তো একটা ব্রিটিশ আমলের একটা ঐতিহ্যকে আপনি হাসপাতাল বানালেন কেন? তো আমার কথা হলো কি, আপনি দেখেন আমি একটা হাসপাতালের কথা বলি, এই যে আপনার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ভবন, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তো এটা হাসপাতাল হয় কেমন করে ভাই? ঢুকেন আপনি ওখানে, আপনি একদিন যদি 10 মিনিট আপনি ইলেকট্রিসিটি না থাকলে ওইখানে কেউ থাকতে পারবে না। হাসপাতালে আলো বাতাসের একটা ব্যবস্থা থাকা লাগে। তো এই যে আনোয়ার খান মডার্ন নামে একটা হাসপাতাল আছে, আওয়ামী লীগের এক এমপির, ঢুকে দেখেন ভিতরে একবার, মনে হচ্ছে আপনি গুহার মধ্যে ঢুকে গেলেন, এটা হাসপাতাল।
তো এইগুলো যদি থাকতে পারে 8 দিনের চেয়ে অনেক ভালো। 8 দিনে কোনো ঢুকে দেখেন এত ক্লিন হাসপাতাল খুব মানে কম আছে। সবচেয়ে বড় কথা, অত দূর যাওয়া দরকার নেই, সবচেয়ে বড় কথা হলো এটা গরিব মানুষের হাসপাতাল ভাই। ওই এলাকায় 2টা হাসপাতাল আছে গরিব মানুষের, একটা 8 দিন, একটা ঢাকা কমিউনিটি হাসপাতাল। মানুষ রোগ শোক তো খালি বড় লোকের হবে, গরিবের রোগ হবে না, তাদের ট্রিটমেন্ট করতে হবে না, যে করবে। জি ধন্যবাদ মাসুদ কামাল। মাহফুজুল হক চৌধুরী, একটু আগে একটা প্রসঙ্গে কথা বলেছিলেন মোশাররফ আহমেদ ঠাকুর, সেই প্রসঙ্গের জের ধরে আমি আপনার কাছে আসছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিশান মিয়া আত্মগোপনে গিয়ে আত্মগোপনে ছিলেন এবং এটা অপহরণের নাটক সাজিয়েছিলেন। তো সে সময় আপনারা তো আসলে অনেক রকম কথা বলেছিলেন যে এটা গুম হয়েছে, বা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আপনারা অনেক রকমের গুমের রাজনীতি ফিরে এসেছে, এরকম কথাও আপনারা বলেছেন। এখন আসলে কি বলবেন এই পরিস্থিতিতে? কারণ এখন তো আমরা আসলে বিষয়টি সামনে এসেছে যে উনি আসলে গুম হননি, উনি নিজেই আত্মগোপনে ছিলেন এবং উনি একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাকে তার যেই গর্ভধারণ করিয়েছিলেন এবং সেই গর্ভপাতও করিয়েছেন। তো এখন আপনাদের ব্যাখ্যা কি আসলে? যে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি একটু আগে ভাই আমার কাছে অনেক প্রশ্ন করেছেন, কিছু কথা বলেছেন, সেটার আমি আগে এই উত্তরটা দিয়ে এই প্রশ্ন আসতেছে। প্রথম হচ্ছে যে ভাই খুব মানে আমাদের আসলে ভাইদের সমস্যা বা বিএনপি বা বর্তমান সরকারের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে ধরেন শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনার নিয়ম নীতি সব ভালো, তারপর হচ্ছে যে তার ওই প্রেসিডেন্ট চুপ্পু সাহেব খুব ভালো। তো এরকম যেখানে যেখানে ওনাদের স্বার্থে রিলেটেড সেগুলো ঠিক, আর যেগুলো তো ওনার স্বার্থের সাথে সাংঘর্ষিক সেগুলো ব্যাঠিক, এবং এই নীতিতে ওনারা চলছেন। এবং এই যে এস আলম গ্রুপ বা বাংলাদেশের অর্থনীতির যে ধস নামিয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে আজকে যে 6টা ইসলামী ব্যাংক আজকে প্রায় 75,000 গ্রাহক আজকে এই তার নিয়ে বিনিয়োগ বা তার যে টাকা আমানতের টাকা পাচ্ছে না, আজকে রাস্তে রাস্তে আন্দোলন সংগ্রাম করতেছে, ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, দেউলিয়া হয়ে গেছে ব্যাংকগুলো। এই ইসলামী ব্যাংকের মতো একটা বড় ব্যাংকে যারা দেউলিয়া করার জন্য সব কিছু করেছে, এবং সেই সময় আপনারা দেখেছেন যে ব্যাংক কোথায় এসে দাঁড়িয়েছে। 5 আগস্টের পরে যখন পুনরায় আবার পূর্ববর্তী পরিচালনা পরিষদ বা পূর্ববর্তী ব্যক্তিরা দায়িত্ব নিয়ে এসেছে, তখন মানুষ রেমিটেন্স পাঠানো থেকে শুরু করে আমানত জমা দেওয়া থেকে শুরু করে ব্যাংকটা আবার ঘুরে দাঁড়িয়ে একটা জায়গায় এসেছে। সেই জায়গাতে আজকে এস আলম গ্রুপ উনি বলছেন যে কত % শেয়ার, তো 82% শেয়ার। তো সেটা কিভাবে নিয়েছে, কতগুলো নামে বেনামি প্রতিষ্ঠানের নামে জোর করে কিভাবে নিয়েছে এস আলম গ্রুপ, তারা সেটা তদন্ত করুক, সেটার ব্যবস্থা নেই। তো সেটার ব্যবস্থা না নিয়ে এরপর তো আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক সেটাকে কি এই শেয়ারগুলোকে ফ্রিজ করে রেখেছে। তো এখন সেটা ফ্রিজ করে রেখেছে এবং সেটা যারা শেয়ার কেনার জন্য লোকজন রেডি আছে, এখন সেটা ফ্রিজিং সে শেয়ারগুলোকে আনফ্রিজ করে সেগুলোকে বিক্রি করে তার হচ্ছে যে এখানে দেখেন আপনি 160,99,00,000 শেয়ারের মধ্যে তারা নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে 132 কোটি টাকা 32 কোটি শেয়ার তারা নিয়েছে। সেখানে 8,000 কোটি টাকা মাত্র হচ্ছে যে কি তার সেখানে শেয়ার মূল্য হিসাব করলে 8,000 কোটি টাকা সম্পদ বা তার প্রাপ্য। কিন্তু সে ব্যাংক থেকে এই নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রায় 88,000 কোটি টাকা সেখান থেকে নিয়ে গেছে ব্যাংকটাকে দেউলিয়া করার জন্য। এবং পরবর্তীতে আপনি দেখেছেন মানুষ গ্রাহকরা যখন টাকা চাইতো, টাকার জন্য ঘুরতো, টাকা পাইতো না, এখনো অনেক লোক টাকা পায় না। তাহলে সেই জায়গাতে তারা সরকারে এসে এস আলমের সে অপকর্মের তদন্ত না করে আজকে এস আলমকে তারা যেভাবে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এবং যেভাবে ওই প্রতিষ্ঠানটা যারা পরিচালনা করেছে, যারা উদ্যোক্তা নিয়েছে, যারা ব্যাংকটাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে, তারা পরিচালনা করলে তাদের সমস্যা। ওই আওয়ামী ফ্যাসিস্ট দোসর ডেপুটি গভর্নর যে তার অপকর্মের কারণে, দুর্নীতির কারণে 5 আগস্টের পরে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজকে তাকে আবার হচ্ছে যে সেখানে ইসলামী ব্যাংকে তারা সেখানে হচ্ছে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিচ্ছে। এতে তাদের স্বার্থটা কি? তারা হচ্ছে যে ওই সময় এখনো আমাদের বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন খালেদা জিয়ার বক্তব্য, খালেদা জিয়ার আইডি থেকে পোস্ট যে হচ্ছে যে এই শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার সন্তানরা তাদের নজর সব ব্যাংকের পরে এখন ইসলামী ব্যাংকে পড়েছে। রাহুল গ্রাস এখন ইসলামী ব্যাংকের দিকে তারা নজর দিয়েছে এখানকার টাকাগুলো খাওয়ার জন্য। আজকে তারাও সে একই কায়দায়
বিভিন্ন নামে ওই ইসলামী ব্যাংকের সেই টাকাগুলো খাওয়ার জন্য, এই 83 লক্ষ আমানতদারের টাকাগুলো খাওয়ার জন্য এবং হচ্ছে ব্যাংকটাকে দেওয়ালিয়া করার জন্য তারা সকল ফায়তারা করতেছে। এবং হচ্ছে যে আজকে ব্যাংকের গ্রাহকরা আজকে কতদিন পর্যন্ত রাস্তায় যখন আন্দোলন করে, যখন ব্যাংকের সামনে যায়, সেখানে আপনি দেখেছেন কিভাবে বুলেট এবং রাবার, টিয়ার সেল এবং কতগুলো লোক আহত হয়ে হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তারা হচ্ছে যে অনেকে মৃত্যুর ঝুঁকির মধ্যে আছে। তাহলে এই 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 দ্বিচারিতা, এরকম আচরণ কেন? মানুষ তো বাংলা 5ই আগস্টের পরে একটা নতুন ব্যবস্থা দেখতে চেয়েছে। 5ই আগস্টের পরে সে ফেসিবাদের কালো ছায়াগুলো দূর করতে চেয়েছে, কিন্তু তারা সেগুলো নিজেদের স্বার্থে, ওই যে আমরা বললাম বাসুরের নাম নিলে খারাপ হবে, এই কথাটা ওনাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু উনি বিভিন্ন ভাবে সেই কথাগুলো দিচ্ছেন এবং ভুল তথ্য দিয়ে 22,000 কোটি টাকা RDS প্রকল্পের কথা বলছেন, যেখানে বিনিয়োগ হয়েছে 6,000 কোটি টাকা। এরকম তথ্য দিয়ে মানুষকে প্রতারিত করতেছেন এবং সেই কাজগুলো আপনাকে আসলে করেছি যে জিশান মিয়া আত্মগোপনে থাকার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে যদি সেই বিষয়টা নিয়ে আপনি এখন যে ভাই যে কথা বলছে বা আপনি যে বক্তব্য দিয়েছেন, এটা চূড়ান্ত বক্তব্য কিনা আপনি জানেন? এটা ভুক্তভোগী নিজেই স্বীকার করেছে এবং সে লাইভে এসে কিন্তু বলেছে। আমি আপনাকে বলি, আপনার এই জিশান মিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে যখন এই কি বলা হচ্ছে যে আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যখন অবরোধ করছে, আন্দোলন সংগ্রাম করছে, কিছুক্ষণের মধ্যেই কি জিশান মিয়াকে হাসপাতালে খুঁজে পাওয়া গেছে। যেটা আগে আমরা দেখতাম বিভিন্ন সময় পাওয়া যায় না, তখন বাধ্য হলে। কিন্তু আপনারা তো অভিযোগগুলো যে করেছিলেন, আমি বলছি যে অভিযোগগুলো সত্য কি মিথ্যা, ভুক্তভোগী যেটা বলছে সেটা কি আপনি অস্বীকার করছেন? ভুক্তভোগী এখন বাংলাদেশে তো অনেক ভুক্তভোগী, তো আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ চুরি করার বিভিন্ন ঘটনার, বিভিন্ন মাছ চুরি করার বিভিন্ন মামলায় ওনারা জেল কাটছেন না। তাহলে কি এটা কি অপরাধীর পক্ষে তো সাফাই গাওয়া হচ্ছে? তাহলে কি অপরাধের প্রবণতা বাড়বে না? আমি সাফাই গাচ্ছি না, আমি বলছি কি হয়েছে এটা চূড়ান্ত তদন্ত হোক, প্রতিবেদন হোক, যদি সে অপরাধী হয় সেটা শাস্তি ভোগ করবে। এটা তো থানার ওসি বলেছেন, ভুক্তভোগী বলেছেন, জাতীয় গণমাধ্যমগুলোতে এসেছে। আমি আপনাকে বলি না, আমি বলি যে গণমাধ্যমে তো আমাদের বিভিন্ন যে গণমাধ্যমে তারেক জিয়াকে ডাকাত হিসেবে উপাধি দিছে, সেই গণমাধ্যম আবার এখন কথা বলতেছে। গণমাধ্যম বলেন আর বলেন, আমি বলছি যে এটা চূড়ান্তভাবে তদন্ত হয়ে এটা বের হয়ে আসুক, বের হয়ে আসার পরে আমি এই ব্যাপারে কথা বলবো, আপনি আপনার কথা বলেন। তার মানে আপনি কি আপনার ওই জায়গাতেই থাকতে যাচ্ছেন যে এটা আসলেই গুম ছিল? ভুক্তভোগী যেটা বলছে সেটা হয়তো মিথ্যা হতে পারে। হ্যাঁ, সেটাও মিথ্যা হতে পারে, অথবা আমাদেরটাও ভুল হতে পারে। কিন্তু আপনি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা বিষয়টা বাংলাদেশের রাজনীতির যে খেলা বা ইয়ার যে ঘটনা, এগুলো আপনি সাময়িক তৎক্ষণাৎ একটা রিপোর্ট প্রকাশিত হলো, পুলিশ একটা বক্তব্য দিল, আর আপনি সেটাকে ধরে আরেকজনকে করে ঘায়েল করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভুক্তভোগী নিজে বলার পরেও আপনি যেহেতু এখনো অপেক্ষা করতে বলছেন, আমরা তাহলে সেটার জন্য অপেক্ষা করি। আসলে চূড়ান্ত ডিসিশনটা আদালত থেকে আসুক, আমরা এরকমটাই চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি, এই যে কথাটা বললো যে টাকা খাওয়ার জন্য আসলে বিএনপি নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছে তাদের ইসলামী ব্যাংকের, বা যে অভিযোগগুলো উনি করেছেন, আসলে এইটার নিয়ে আপনি কি বলবেন? ইসলামী ব্যাংক 9,000 লোকের চাকরি খেয়েছে 5ই আগস্টের পরে, আর 6,000 লোককে নতুন চাকরি দিয়েছে। এরা সবাই জামাত শিবিরের লোক। 6,000 লোককে যে চাকরি দেওয়া আছে গেল একটা। ইসলামী ব্যাংক এবং এই জামাতে ইসলামের অন্যান্য প্রতিষ্ঠান আপনি দেখবেন যে ওইখানে বিএনপির এখন পর্যন্ত 0.1%, মানে 1,000 জনে একজন ওই ব্যাংকে বিএনপির লোক চাকরি করে না। ওইখানে শতভাগ লোক চাকরি করে জামায়াতে, এই ইসলামী ব্যাংক এবং এই যে ইবনে সিনা, এগুলোতে সবগুলোতে দিয়ে দেখবেন শতভাগ লোক চাকরি করে জামাত শিবিরের। এবং জামাত শিবিরের যে বইয়ের যে কোর্স আছে, ওই কোর্স সম্পন্ন করা লোকজন, ট্রেন্ড লোকজন। আর এটা হচ্ছে, আমরা তো বলি মাঝে মধ্যে যে সাম্প্রদায়িকতা, একটু মাসুদ ভাই এদের মতো প্রগতিশীল লোকরা, শুধু জামাতে ইসলামী না, আপনারা তো অনেকে আবার ইবনে সিনাকে অভিযোগ করে থাকেন। ওইটা হলো সাম্প্রদায়িকতার ভিতরে সুপার সাম্প্রদায়িকতা, বুঝছেন? তো এইখানে আমি আপনাকে বলছি যে ইসলামী ব্যাংকে বিএনপির কোনো লোক ডাইরেক্টর হয় নাই, বিএনপির কোনো লোকের জনের চাকরি বাকরি হয় নাই। আর নুরুল ইসলাম নয়নকে উনি অভিযুক্ত করেছেন,
আমি মনে করি নুরুল ইসলাম নয়ন জাতীয় এখন এমপি হয়েছেন তার এলাকা থেকে। না ওই নয়ন না, যুব হ্যাঁ। দলের আপনাদের নয়ন আমি যে নয়ন, ওই নয়নের জন্ম হয় নাই তো। হ্যাঁ তো নয়ন এমপি হয়েছেন এবং নয়ন হয়তো মিডিয়ার সামনে আসবেন, কখনো আসলে সেই উত্তরটা ঠিক মতো না, দেবেন। আমি ওই নয়নের, আপনি আরেক তো- নয়নের কথা বলতে চাপা দিচ্ছেন। তো যুব এখন- দলের ইয়ার পল্টন এখন- মতিঝিলের যে নয়ন, সেই নয়নের কথা বলছেন। আচ্ছা আসুন। তো তারপরে আমি আপনাকে বলছি যে ইসলামী ব্যাংক, যে জামাতে ইসলাম, তো একটা আমি আপনি বলছি, আমার ভাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন। ভাই, দ্বিত্ব বলে একটি শব্দ বাংলা ভাষায় আছে, দ্বিত্ব, প্রথমা কন্যা সন্তান। এটা ভুল না? প্রথমা কন্যা সন্তান, প্রথম কন্যা সন্তান। তো ঠিক জামায়াতে ইসলামী, এটা ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামের জামাত, বাংলাদেশের জামাত। তো এখন এইটাকে যখন চাপ দিল যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামায়াত ইসলাম পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, তো এটাকে আনলো বাংলাদেশ, সামনে আনলো। বাট ইসলামীটা, যে এটা যে ইসলাম করতে হবে, দ্বিত্ব, জামায়াতে হইলে এরপর একটি শব্দ ডিমান্ড করে, নাম হলে ইসলাম। ইসলামী হলে আরেকটি শব্দ ডিমান্ড করে, ইসলামী বললেই তো আরেকটা শব্দ ডিমান্ড করে, এখানে আছে নাই? তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামায়াতে ইসলামের এইসব যে সংকট আছে, এগুলো তো ঠিকঠাক করা দরকার। তো এই জন্য অর্ধেক ঠিক করে অর্ধেক করে না, যাতে ইয়েতে বলা যায় যে যদি সময় আসে তখন বলবো যে ভাই, আমরা তো জামায়াতে ইসলামী রেখেছিলাম, ইসলামীর পরে কি হবে সেটা তো আমরা বলি নাই, এখন বলছি। তো এই জন্য আমি এখন বলছি যে এইগুলি আলোচনা করা যায়। আমি মাহফুজ ভাই যেহেতু একজন শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য বলছি আর কি। অন্যরা হলে তো মারামারি লেগে যেত এতক্ষণ। জি জি, তো ধন্যবাদ। যাই হোক, আমি আপনাকে বলি যে সর্বশেষ যে বাজেট নিয়ে আলোচনা ছিল, বাজেট আজকে অনেকগুলো লেখা আছে। দেবপ্রিয় ভট্টাচার্যের একটা লেখা আছে, বাস্তবতার সাথে অপটিমিজমের দ্বন্দ্ব, আশাবাদের দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বগুলি সরকার, আমি মনে করি যে রিজলভ করার জন্য চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার প্রত্যাশা। ধন্যবাদ। মাসুদ কামাল, বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় 2 বছর ধরে আওয়ামী লীগ সক্রিয়ভাবে মাঠে না থাকলেও বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আলোচনায় ফিরে এসেছে। পাশাপাশি দলটি ভারত থেকে বাংলাদেশ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। ঠিক এমন প্রেক্ষাপটে আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা, আচ্ছা দুঃখিত, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবেন। জানতে চাচ্ছি, এর মাধ্যমে কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে বা নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে আসাটা কি আরো স্পষ্ট হলো কিনা? এখানে অনেকগুলি বিষয় আছে। আমি প্রথমত একটা কথা বলে নিই, উনি যে কথাটা বলছেন যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা করতে পারবেন, তো ক্রাইটেরিয়া ফুলফিল সবাইকে করতে হবে। যারা বিএনপি অথবা জামাত, তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না, তাহলে হবে নাকি? এটা বলাটা অপ্রয়োজনীয়। কিন্তু উনি বলেছেন, তো উনি কি কম বুঝেন? উনি এটা বুঝেই বলেছেন। ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে যত ঝামেলাটা বাঁধবে আর কি। যাই হোক, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, ডক্টর জাহিদুর রহমান আমাদের কাছে অপরিচিত ব্যক্তি না। ওনাকে আমরা খুব ক্লোজলি বিভিন্ন সময় এই টক শোতে দেখেছি, আমার সঙ্গে বহুবার বসেছে, টক শোর বাইরে ওনার সঙ্গে আমার বহুবার দেখা সাক্ষাৎ হয়েছে, আমাদের এখানে অনেকবার এসেছেন। অনেকবার এসেছেন। কাজে এর মাধ্যমে ওনাকে কিন্তু আমরা মোটামুটি চিনি। উনি আমার সঙ্গে একবার একটা টক শোতে প্রবল বিতর্ক ওনার সঙ্গে আমার, সেটা হলো উনি বলেছেন উনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করেন না। তাহলে কি আওয়ামী লীগ একটা মাফিয়া গোষ্ঠী, এটা উনি বহুবার বলেছেন। মানে এটা নিয়ে আমার সঙ্গে তার বাহাস হয়েছে। তো ঠিক আছে, এটা ওনার অপিনিয়ন। সেই উনি এখন বলতেছেন যে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন পদেও আছেন, তারা যদি ওটা দলীয় কার্য, যেহেতু এটা নির্দলীয় নির্বাচন হবে, কাজে এখানে অংশ নিতে পারবেন। এর মানেটা কি? এর মানে এটা বলতে ওরা হৃদয় ভেঙে গেছে, আমি শিওর। কারণ আগে যেটা বলছেন ওটা হল বিশ্বাস, এখন যেটা বলছেন এর দায়িত্ব। উনি দায়িত্বটা পালন করছেন, মানে বিএনপির দলের এটা মনোভাব।
এটা আমি মনে করি, আমি যেভাবে ব্যাখ্যা করি, বিএনপি নিজেরাই দলীয়ভাবেই মনে করে যে আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগকে না, মানে আওয়ামী লীগ যারা করেন এই ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয়ভাবে অংশ নিতে পারবেন, এটা বিএনপি এখন মনে করে। আমি ব্যক্তিগতভাবে এই মনোভাবের পক্ষের লোক, আমিও তাই মনে করি। দেখেন, আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে, বিচারের আগ পর্যন্ত, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা হয়েছে। যে আইনে করা হয়েছে এই আইনটাকে আমি অপছন্দ করি, আমার বিবেচনা এটা একটা কালো আইন। আমি মনে করি কোনো রাজনৈতিক দলেরই রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করার কোনো আইন থাকা উচিত না, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ আমার মনে করি যে আইন চলবে না, তাই না? কারণ আইন তো করছে একটা, এটা আওয়ামী লীগের আইন, কিন্তু তো তারা করছে, এটা ভালো কথা করছে, এই আইন চলতেছে এখন। আমি পছন্দ করি না, কিন্তু আমি অমান্য করি না। আমি কিন্তু অনেক আইনই পছন্দ করি না, কিন্তু আমি কিন্তু অমান্য করতে পারবো না। যত আমার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, আমি আইন চেঞ্জ করব, কিন্তু যদি না পারি, যতক্ষণ পর্যন্ত আইনটা আছে আইনটা আমাকে মানতে হবে। সেই বিচারে আওয়ামী লীগের রাজনীতি করার এখন আপাতত কোনো অবস্থা নাই, সুযোগ নাই। জাহেদ সাহেব ব্যাখ্যা দিয়েছেন যে এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক একটা নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার। সেই বিচারে আমার কাছে ওনার যুক্তি গ্রহণযোগ্য মনে হয়। এবং এখান থেকে আমি যেটা পাই, আসলে এইটাই হলো আওয়ামী লীগের ব্যাপারে বর্তমান সরকারি দলের মনোভাব, এবং এই মনোভাবটাকে আমি সাধুবাদ জানাই। আমার কথা কিন্তু পরিষ্কার। তো আমার কথা হলো কি, তো আপনারা যেটা এই কথাটা বললেন, আপনাদের এই যে একটা মানে যাকে আমি সাধুবাদ জানাইলাম, এই জিনিসটা সুপ্রিম কোর্ট বারের সময় কোথায় আসিল? সুপ্রিম কোর্ট বারে আপনি 40 জন লোকের মনোনয়নপত্র বাতিল করলেন কেন ভাই? কেন বাতিল করলেন? ওটা তো অরাজনৈতিক নির্বাচন ছিল, তো ওটা আপনার কাজটা ঠিক করেন নাই। এখন আপনি কিছু কাজ ঠিক করবেন, কিছু কাজ বেঠিক করবেন, এটা কিন্তু খারাপ জিনিস, এটা খুবই খারাপ জিনিস। আপনি সুবিধা অনুযায়ী করবেন, সুবিধা অনুযায়ী করবেন না। এইখানে কেন হয়েছে সেটা আমি বলি। আসলে বিএনপি মনে মনে হয়তো চায় ভোট নেওয়া গেছে, তারা ভোটার হতে পারবে কিন্তু প্রার্থী হতে পারবে না, এমনটি হয়েছিল। এখন আমি বলি এটা কেন হচ্ছে, এই কারণটা আমি বলি। কারণটা বললে আপনাকে, রাজনীতি তো সবাই করে, বিএনপি রাজনীতি করে, জামাতও রাজনীতি করে, আওয়ামী লীগও রাজনীতি করে, যার যার রাজনীতি শেষে করে। এই যে স্থানীয় সরকারে যে বিএনপি এটা রাজি হয়েছে, কেন রাজি হওয়ার পিছনে আমার যেটা বিবেচনা, কারণটা আমি বলি, ব্যাখ্যা করি। কারণটা হলো গিয়া যে ওনারা চিন্তা করছে, এই গত নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের ভোট কিন্তু বিএনপি প্রচুর পাইছে, প্রচুর। এটা বিএনপি স্বীকার করুক আর না করুক, এটা আমি মনে করি আওয়ামী লীগের ভোট বিএনপি প্রচুর পাইছে। তাহলে অনেকে বলে তাহলে জামাতের তো ভোট পাইল কেমন করে? জামাতের ভোটটা হয়েছে বেসিক্যালি আমার বিবেচনায় যে জামাতের ভোট প্লাস বিএনপি কিছু বিদ্রোহী আছে, যারা নাকি যে এমপি দাঁড়াইছে তারা ফেল করাতে চায়, তারা জামাতকে দিছে। আর বেসিক্যালি আওয়ামী লীগের ভোট 80% বিএনপি পাইছে, এবং আওয়ামী লীগ এই বিশ্বাস থেকে বিএনপিকে ভোট দিছে যে নির্বাচনের পরে হয়তো তারা তাদের উপরে নিপীড়নটা কম চালাবে, তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে দিবে, এই আশার থেকে করছে। ওই আশাটা বাস্তবায়িত হয় নাই। এখন বিএনপির ভয় হলো স্থানীয় সরকার নির্বাচনে, এখানেও যদি আমরা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখি, তাহলে এবার হয়তো আওয়ামী লীগের ভোট অন্যদিকে চলে যেতে পারে। এটা বিএনপি চায় নাই, না চায় বিএনপি বলছে আসলে সবাই যার যার শক্তিতে খেলি, তোমার শক্তি আমি চাই না, ওরেও দিও না, তুমি তোমার শক্তি নিয়ে খেলো, আমি আমার শক্তি নিয়ে খেলি। এটা হলো বিএনপির পলিসি। আমার ধারণা কিন্তু ভুল হইতে পারে ভাই, আমি যেটা বুঝি সেটা আমি বলতেছি। কাজে বিএনপি এখন চাচ্ছে যে আওয়ামী লীগের ভোট যেন কোনোভাবে রাগ করে, আমার উপর রাগ করে যেন জামাতকে দেওয়া না দেয়। অতএব বাবা তোমার আমি ফ্রি করে দিলাম, তুমি তোমার শক্তি নিয়ে খেলো, আমি আমার শক্তি নিয়ে খেলি, জামাতের শক্তি নিয়ে খেলুক। এটাও কিন্তু ভালো, আমি এটা কিন্তু খারাপ বলছি না। আমার ধারণা এই পলিসির কারণে, এবং দেখেন আপনি আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র, যাদের বিরুদ্ধে মামলা নাই, তারা স্বতন্ত্র নির্বাচন, মানে যার যার মতো নির্বাচন অনেকে অংশ নিবে। জি, ধন্যবাদ। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে নির্বাচনী শর্ত পূরণ করতে পারলে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? মাসুদ কামাল ভাই তো অনেকগুলো বিষয় বলছেন, যে আসলে আমাদের উপদেষ্টা তিনি যে বিষয়টা বললেন, একবার এক এক কথা শুনি আর কি। সংসদে আইন করলেন, বিল পাস করলেন যে আওয়ামী লীগের নির্বাচনে আমাদের সকল কার্যক্রম নিষিদ্ধ। এরপর আমরা দেখলাম যে থেকে
কি বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে একটা সংবাদ আমি দেখলাম, যদি বিস্তারিত করার সময় পাই নাই, যে স্থানীয় সরকারও নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না আওয়ামী লীগ। এরপরে আবার দেখলাম যে হঠাৎ করে উনি এসে বললেন যে না, আওয়ামী লীগ করতে পারবে কিছু শর্ত বা নিয়ম নীতি মেনে। তো নিয়ম নীতি ছাড়া কি বিএনপি করতে পারবে না, জামাত করতে পারবে? এটা তো কেউ, সবাইকে শর্ত মেনে নিয়ম নীতি মেনে করতে হবে। তো সেটা শুধু আওয়ামী লীগের জন্য না, এটা সবার জন্য। এখন কথা হচ্ছে যে এক একবার এক এক রকম কথা বললে তো মানে এটা মানুষের কাছে মানে হাস্যকর হয়ে যাবে সরকারের কর্মকাণ্ড বা সরকারের অবস্থানটা। আপনি একটু আগে বললেন যে ঢাকা বারে বিএনপির আওয়ামী লীগের লোকজন অংশ নির্বাচন করতে পারে নাই, বিভিন্ন ইয়াতে দিচ্ছে না। তারপর হলো যে সুপ্রিম কোর্টে হয় নাই। তো সেখানে যে কোন নীতি হইলো, আর এখন স্থানীয় সরকারে কোন নীতি হবে? কারণ আওয়ামী লীগের ধরেন একজন পোস্টেড লোক, উপজেলা সভাপতি সেক্রেটারি ছিল, সে নির্বাচনে করলে এটা কি ব্যক্তিগত না আওয়ামী লীগ? এটা কি কারো বোঝার বাকি থাকবে না থাকবে? তো উনি এটা কীভাবে ক্রিয়েট করবেন, ট্রিট করবেন? এরপর আছে তাদের বিরুদ্ধে মামলাও আছে, মোকদ্দমাও আছে, বা বিভিন্ন হত্যার সাথে জড়িত। তো এই জন্য সরকারকে বিষয়টা ক্লিয়ার করতে হবে। সরকার দুহাসা তৈরি করতেছে। তাহলে আওয়ামী লীগের যারা ভোটাররা আছেন তারা আসলে কি করবেন? তাদের অধিকার কি তারা তাহলে ফিরে পাবেন না? না, তারা তাদের অধিকার ফিরে পাবেন। ভোট দেওয়ার অধিকার, এবং তাদের পার্সেন্টেজটাও তো অনেক বেশি, অনেক সংখ্যা অনেক বেশি। এখন বিএনপির অনেক ভাইরা বিভিন্ন জায়গায় আমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন যে জামাতকে দমন করার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবেন। তখন দেখা যাবে যে কি হবে। তো জামাত ইসলামী তো আসলে কারো করুণা এবং উপর অনুকম্পার উপর রাজনীতি করে না। জামাত ইসলামী আজকে যে পর্যায়ে আসছে, জামাত ইসলামী নিজের শক্তি, নিজের সংগঠন দক্ষতা এবং ফাঁসির মঞ্চে ঝুলে গুম খুন এই সবগুলো মারিয়ে আজকের এই পর্যায়ে আসছে। অতএব জামাতকে নতুন করে ভয় দেখানোর কিছু না। এই যে গত 17 বছর যখন আপনারা বিএনপি জোটে ছিলেন, তখন কি তারা আপনাদেরকে সহায়তা করেনি? না, সহায়তা আমাদেরকে করছে, আমরা করি নাই। 91 সালে কি ক্ষমতায় আসার জন্য আমরা নিঃশর্ত সমর্থন দিয়ে, আমি কথাটা না, ওই যে করুণা এক জিনিস আর হলো যে সমর্থন সহযোগিতা আরেক জিনিস। আমি আপনাকে কথাটা বলে 91 সালে বিএনপিকে ক্ষমতা আসার জন্য, সরকার গঠনের জন্য আমরা এককভাবে সাপোর্ট দিই নাই। এবং আপনি যদি আরো পিছনেও যান, জিয়াউর রহমান যখন এই সিপাহী জনতার বিপ্লব, সেখানে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যারা উদ্ধার করছে, সেখানে জামাত শিবিরের ভূমিকা ছিল না? নারায়ে তাকবীর কি বামপন্থী জাসদরা দিছে? কারা দিছে? তো ততএব যখনই বিএনপির বিপদে আপদে জামাত সহযোগিতা করেছে, আবার বিএনপিও সহযোগিতা করেছে। আমি সেটা বলি না, এরকম না যে জামাত ইসলামী এককভাবে নির্বাচন করে 18টা আসন পেয়েছে, সেটা 91 সালে বিএনপির সহযোগিতা ছাড়াই। অতএব জামাতকে করার দরকার নেই। আর এইবার আমি যে ভাই একটা দিয়েছেন যে এইবার জামাতের ভোট বেড়েছে, কোথায় থেকে বেড়েছে? আমি মনে করি এইবার জামাতের ভোট বেড়েছে বিএনপি থেকে বেড়েছে। যারা বিএনপির অন্তর্বর্তী 5ই আগস্টের পরের যে চাঁদাবাজি এবং যে ভুল রাজনীতি, হত্যা, মানুষ খুন এবং ভারতের সাথে মাখামাখি, এগুলো যারা পছন্দ করে নাই, বিএনপি যা করে কিন্তু এগুলো পছন্দ করে নাই, তারা এবার ওই বিএনপি জামাতকে ভোট দিয়েছে। তারা ওগুলো পছন্দ করে নাই। এবং সাধারণ মানুষ এবং জামাতের যারা মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, যারা জুলাই বিপ্লব করেছে, জুলাই বিপ্লবের যে চাওয়া ছিল ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, সংস্কার বাংলাদেশ, তারা বিএনপিকে সেটা আস্তায় আনতে পারে নাই, তারা জামাতকে ভোট দিয়েছে। অতএব আওয়ামী লীগ আসুক, সমস্যা নেই। যদি আওয়ামী লীগ যদি ওনারা ফিরিয়ে নিয়ে আসতে চান, আসুক, সমস্যা নেই। আওয়ামী লীগ ওনারা ভয় না করলে আমাদের সমস্যা কি? আবার তবে এটা মাথায় রাখতে হবে, ওই 81 সালে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছেন, আর কয় মাসের মাথায় এই জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। অতএব জামাতকে খেসারত দেওয়ার বা জামাতকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগকে আনবেন, আর ওনারা সুখে শান্তিতে থাকবেন, সবকিছু হবে, ওই ভয় জামাত শিবিরকে দেখানোর দরকার, নিজের চিন্তা করা উচিত। আর আমি সংক্ষিপ্ত করে বলবেন, আমি কয়েকটা বিষয় বলি। ভাই কয়েকটা অভিযোগ তুললেন। এই যে আমার কাছে আমি শুরুতেই বলছি, ভাইরা কেন জানি বারবার ঘুরে ফিরে ওই আওয়ামী লীগের ওই এসালামদের এই অপরাধগুলোকে তারা যে দেন, সাপোর্ট দেন। ইসলামী ব্যাংক থেকে 9,000 লোককে বহিষ্কার করা হয়েছে বা চাকরি বাতিল হয়েছে। এখন আপনি দেখেন ইসলামী ব্যাংকে প্রায় 10,000 লোক এসালাম সব সে সময় নিয়োগ দিয়েছে। সেখানে কয়টা পরীক্ষা হয়েছে, কোথায় সার্কুলার হয়েছে, এবং বিনা পরীক্ষায় শুধু চট্টগ্রামে পটিয়া বাড়ি
পাশের সার্টিফিকেটও লাগে নাই, আসিফ বসে গেছে। আমি ইসলাম ব্যাংকের অনেক কর্মকর্তার সাথে কথা বলছি, শুধু বসে যায় নাই, যে পিওনের চাকরি করে সেও বসে ওখানকার ম্যানেজারকে ধমক দিচ্ছে। এরপরে যখন 5ই আগস্ট শেষ হলো, 5 আগস্টের পরে যখন ব্যাংক স্বাভাবিক গতি ফিরে আসলো, তখন তাদেরকে বলা হয়েছে আপনারা একটা পরীক্ষা দেন। একটা ব্যাংক, একটা প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনা করবে না, তাদের তো চাকরি থেকে বহিষ্কার করে না, তাদেরকে বলছে আপনি একটা পরীক্ষা দেন, জানার পরীক্ষা। ওই সময় যারাই নিয়োগ পেয়েছে সবাই পরীক্ষা দেন, পরীক্ষা দিয়েছে। যারা পরীক্ষা দিয়েছে তারা একটু ঠিক আছে। সংক্ষিপ্ত করে বলবেন। কিন্তু যারা পরীক্ষা দেয় নাই, আপনার সিস্টেম মানে নাই, আইন মানে নাই, আপনি তাদেরকে কি করবেন? এরপর হচ্ছে যে ভাই বললেন 6,000 লোক নিয়োগ হয়েছে, 6,000 লোকের জন্য সার্কুলার হয়েছে, পরীক্ষা দিয়েছে, দিয়েছে। বা বিএনপির কোনো লোক আছে কিনা নাই, ছাত্র দলের লোকজন ইসলাম ব্যাংকে চাকরি করে না, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। এখানে হিন্দুও চাকরি করে, এখানে হিন্দু লোকও চাকরি করে। অতএব আপনি একটা জায়গাকে, আপনি বাংলাদেশে এই যে ঢাকা ব্যাংক, এই মার্কেন্টাইল ব্যাংক, FICL, এই সকল প্রাইভেট ব্যাংকগুলোতে কবে কোথায় হয়েছে, কে কাকে নিয়োগ দিচ্ছে, কে নিয়োগ দিচ্ছে, কোথায় নিয়োগ দিচ্ছে, একটা প্রতিষ্ঠান, আপনার একটা প্রতিষ্ঠান আপনি পরিচালনা করতেছেন। সরকারের সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক দেওয়ালিয়া হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো খবর নাই। বাংলাদেশ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংক বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই, সেগুলোকে ফিরে আনার কোনো নাই। কিন্তু একটা ব্যাংক সুন্দরভাবে চলতেছে, মানুষের আস্থা অর্জন করেছে, কর্মসংস্থান করতেছে, রেমিটেন্স আসতেছে, দেশের জন্য ভূমিকা রাখতেছে। এটাকে কিভাবে ধ্বংস করা যায়, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়া যায় আওয়ামী লীগের মতো, সেই কায়দা যদি ওনারা করেন, জনগণ সেটা জবাব জি দিবে। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আমি আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি রাখতে চাই। যে প্রসঙ্গে আসলে কথা হচ্ছিল আমাদের সম্মানিত অতিথিদের সাথে, সেই একই প্রসঙ্গে আপনার কাছে আসছি যে নির্বাচনী শর্ত পূরণ করতে পারলে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আমি আপনাকে বলি যে আমরা বিএনপি আওয়ামী লীগকে অনেকবার পরাজিত করার নজির আছে। জামাতে ইসলাম এই পর্যন্ত আওয়ামী লীগের সাথে নির্বাচন করে কখনো জিতবার নজির নাই। 1 নম্বর। আমরা এবারে তো জিতি নাই, আমরা বিরোধী দল। আমরা আপনি শুনুন, আমি কিন্তু আবার কথা বললে আমি জাস্ট বন্ধ করে সময় কম, আমরা আমি ওনার একবারে উনি যদি আবার কথা বলে আমার কথার মাঝখানে না, আপনি আমি অনুরোধ করছি আপনাকে যে আপনি কোনো কথা বলেন না। আমরা একটু মোশাররফ আহমেদ ঠাকুর ওনার কথাগুলো 91 সালে নিঃশর্তে জামাত সমর্থন দেয়নি। 3 খান মহিলা সদস্য নিয়ে আওয়ামী লীগকে বিএনপিকে সাপোর্ট দিয়েছিল। বিএনপির 140 ছিল, আর আওয়ামী লীগের কত ছিল ভাই? 61 না 68? মাসুদ ভাই 88 মানে 80 বা এরকম 91-তে ওই 91 128 কত এরকম ছিল। না না না, বিএনপি ছিল 140, আর আওয়ামী লীগের সম্ভবত 80 এই বা 88 এরকম ছিল। 88 তো যাই বিএনপি যদি ওই সময় মনে করত যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য জাসদ, বামপন্থী এদেরকে সবাইকে একত্রিত করে সমর্থন নিয়ে 10 সিটের সমর্থন নিয়ে এটা আসতে পারত। তো ওই সময় জামাতের সর্বোচ্চ আসন সংখ্যা সম্ভবত ওইবারই পাইছিল 18, আর বিএনপির থেকে মহিলা সদস্য তারা নেই 2টা বা 3টা এরকম। তো এটা নিঃশর্ত সমর্থন না, গেল 1। 2 নম্বর, জামাত 86 সালে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করছে। প্রথম স্বাধীনতার পরে প্রথম ইলেকশন করলেন স্বনামে 86 সালে। 91 সালে বিএনপিকে সমর্থন দিল 2 সদস্য বা 303টা মহিলা আসনের ভিত্তিতে বিনিময়ে। কিন্তু 3 বছরের মাথায় 1.5 বছর আগে, 5 বছর পূর্ণ হওয়ার 1.5 বছর আগে আওয়ামী লীগের সাথে রিজাইন করে দিচ্ছে পার্লামেন্ট থেকে। আওয়ামী লীগের সাথে গড় সংসার করে পাইছে 96 সালে 3 আসন, 3টা একা নির্বাচন করে 3টা, আর বিএনপির সাথে এলাই করলে পায় 18টা 19টা। তো এই জন্য আমি আপনি বলছি যে তারপর 96 সালে যখন বুদ্ধোদয় হয়েছে যে
আওয়ামী লীগের সাথে গেলে তো আসন পাই 3টা, আর বিএনপির সাথে গেলে পাই 17টা থেকে 18টা 19টা। তো 1998 থেকে আবার বিএনপির সাথে। তো এবং 2008-এর নির্বাচনে বিএনপি যেতে চায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছেন এই সাজানো নির্বাচনে গেলে বিএনপি সমর্থিত লোকজন আসন পাবে 30টা। তাদের এক নেতা যিনি করেছেন, তো 19 সেক্রেটারি জেনারেল ওই সময়ের, তিনি বলছেন তাইলে আমরা নিজেরাই যাব। এবং খালেদা জিয়ার দরজার সামনে উনি বলেছেন যে আপনাদের খালেদা জিয়া তো 1 লাইন বেশি বোঝে। তো তিনি ফাঁসির কাস্টে ঝুলে এটার দাম পরিশোধ করেছেন, মূল্য পরিশোধ করেছেন। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে জামায়াতে ইসলাম কখনো এই ডালে, কখনো ওই ডালে, কখনো এই ডালে, কখনো এই ডালে, কখনো আওয়ামী লীগের সমর্থনে, কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপি এই পর্যন্ত আওয়ামী লীগের সমর্থনে কখনো করেনি। আমাদের আওয়ামী লীগের 17 বছরের সময়ে আমাদের দাবি, সিম্পল দাবি ছিল একটা, যে তুমি একটা জেনুইন নির্বাচন দাও। আওয়ামী লীগ নির্বাচন থেকে বাইরে থাকো, এটা আমরা বলি নাই। আমরা বলছি তুমি একটা জেনুইন নির্বাচন দাও। কিন্তু সে প্রতিটা নির্বাচনের সময়ই আওয়ামী লীগ করেছে কি, সে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান নিয়ে, পুলিশ, বিডিআর, আর্মি সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমরা বলছি একটা জেনুইন নির্বাচন দাও। যখনই জেনুইন নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সাথে, তখনই বিএনপি জিতেছে। তো এই জন্য আওয়ামী লীগ আসলো কি না আসলো, এইটার সাথে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নাই। জামায়াতে ইসলামের অস্তিত্বের কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগের সাথে। যেমন 79-এ তো জামাতও ছিল না, আওয়ামী লীগও ছিল। আওয়ামী লীগের সাথে বিএনপি নির্বাচন হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে 78-এর রাষ্ট্রপতি নির্বাচনে জেনারেল এম এ ওসমানী ছিল আওয়ামী জোটের ক্যান্ডিডেট। উনি 84 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। উনি কোনোদিন বলেন নাই যে জিয়া ভোটে কারচুপি করেছে। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে 79-এর ইলেকশনে আওয়ামী লীগ 40 সিট পেয়েছে। তো 2001 সালে আওয়ামী লীগ কয় সিট পেয়েছে? তো এই জন্য আমি মনে করি যে বিএনপি আওয়ামী লীগকে অনেকবার হারিয়েছে। আওয়ামী লীগ শুধুমাত্র এই 17 বছর যখনই রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে ঝাঁপিয়ে পড়ার কোনো একটা ব্যবস্থা ছিল, তখন সে জিতেছে। এছাড়া আর কখনো কোনো সময় বিএনপি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বিএনপির উপরে জিততে পারেনি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি আওয়ামী লীগকে ডেকে আনতে চায় জামায়াতে ইসলামকে দমন করার জন্য। এই বক্তব্যটি আদৌ সঠিক নয়। আমি আপনাকে আরেকটা কথা বলি যে 71 সালে ভাই যেটা বলেন যে 71 সালে এই যে জামায়াতের যে প্রায় ওই সময় 26% লোক ছিল স্বাধীনতা বিরোধী। জানেন যে মাসুদ ভাই, আমি একটু সংক্ষেপে 26% লোক ওই সময়ও 70 সালের নির্বাচনে 26% লোক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেয়। তো ওই 26% সহ জামাতে ইসলামের যে লোকগুলো ছিল, আমি আবার আপনাকে আলফালা প্রিন্টিং প্রেসের একজন জেনারেল ম্যানেজার ছিলেন কবির ভাই। তো কবির ভাইয়ের সাথে আমাদের তখন এই এরশাদের শেষের দিকে আলফালা প্রিন্টিং প্রেসে বিএনপির সব ছাপা হতো। তো কবির ভাইকে একদিন আমি জিজ্ঞেস করলাম যে কবির ভাই, এই 71 সালের পরে জামাতের লোকজন কোথায় লুকাইয়া ছিল? বলে কেন? সবাই ইন্ডিয়ায় ছিল। জামায়াতে ইসলামী হিন্দ আছে না, আমাদের হিন্দের কাছে লুকানো ছিল সব। তো আমি আপনাকে বলি, বিএনপি কখনোই বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার বাইরে গঙ্গার উপকূলে আমরা আমাদের কোনো ঠিকানা রাখি নেই। আমাদের বিএনপি বাংলাদেশ থেকে বলে এই বিএনপি ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ, ন্যাশনালিস্ট পার্টি হিন্দ, এইরকম কোনো ব্যবস্থা নেই। আমাদের একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আমরা মনে করি বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষ এখনও তারেক রহমানকে, জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে যেভাবে মনে করতো তারা অভিভাবকত্বের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে মনে করে তাদের জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষ এখন মনে করে তারেক রহমানই বাংলাদেশের অভিভাবক। জি, ধন্যবাদ আপনাদের তিনজন।